আছে, আজকে তোমাদের ক্লাস নিব হচ্ছে অ্যানেস্থেটিক্স। হ্যাঁ, অ্যানেস্থেটিক্সটা হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। রিটেনেও একদম একটা থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এটা একটা আলাদা একটা টপিকস বলা যায়, যেখান থেকে চারটা না, একটা টপিক, যেটা থেকে অবশ্যই একটা কোশ্চেন হবে। রিটেনও তো একটা থাকবে, একটা কি দুইটা থাকে, এবং ভাইভাতেও এটা মোটামুটি ঘুরে ফিরে সবারই এইটা এখান থেকে কিছু না কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তাহলে প্রথমে আমরা যদি আসি যে অ্যানেস্থেসিয়ার হিস্ট্রিটা মানে কি। অ্যানেস্থেসিয়া তো সবাই জানো যে অ্যানেস্থেসিয়া, হ্যাঁ, অ্যানেস্থেসিয়া হচ্ছে সেন্সেশন, এটাকে লস হয়ে যাওয়া হচ্ছে অ্যানেস্থেসিয়া। তো এই অ্যানেস্থেসিয়া আগে তোমার হচ্ছে প্রথমে তো অনেক সময় তোমরা দেখবা যে 1800 সালের আগে অ্যানেস্থেসিয়ার তেমন কোনো ড্রাগ ছিল না। তখন তারা বিভিন্ন রকম ওষুধ, গাছের পাতা, যেমন ক্যানাবিস বা গাঁজা বা ওপিয়াম বা আফিম, এগুলো দিয়ে কিছু কিছু মানে ব্যথা কমিয়ে অপারেশন বা যাই হোক কিছু না কিছু লোকাল কিছু কাজ করা হতো। কিন্তু ওইরকম কোনো ড্রাগ না থাকার কারণে, একদম মানে স্পেসিফিক ড্রাগ না থাকার কারণে তখন এগুলোই ইউজ করা হতো, ক্যানাবিস, ওপিয়াম। এবং তারও আগে একদম যদি আদিকালে চলে যায়, তখন অনেক সময় দেখবা যে ছবি আছে, এখন কিছু কিছু ছবিও পাওয়া যায় যে কি হয়, মাথার মধ্যে বাড়ি দিয়ে অজ্ঞান করে তারপরে অপারেশন হতো, এটাও ছিল। হ্যাঁ, একদম খুব প্রয়োজন হতো তখন এগুলো করতো। তো প্রথম যখন অ্যানেস্থেসিয়ার সেন্সেশনের জন্য মানে ড্রাগ হিসেবে প্রথম যে ড্রাগটা ইউজ করা হয়, তখন একজন ডেন্টাল সার্জন, ডেন্টিস্ট, উনি নাইট্রাস অক্সাইড ইউজ করে এই দাঁতের ব্যথা কমানোর জন্য, দাঁতের মানে কোনো প্রস্তুত করার সময় 1844-এ। এরপরে প্রথম অ্যানেস্থেসিয়ার ড্রাগ হিসেবে যেটা আছে সেটা হচ্ছে ইথার। এবং ইথারটা খুব পপুলার ছিল এই অ্যানেস্থেসিয়া ড্রাগের জন্য। এবং বর্তমানে যে অ্যানেস্থেসিয়ার বিভিন্ন রকম স্টেজ বা যে থিওরিগুলো পড়ানো হয় সবগুলো ইথার বেসড। ইথারের দেওয়ার কারণে যে যে থিওরিগুলো আছে সেগুলো, স্টেজ গুলো, ডেপথ গুলো, সেগুলো এটা অনেক পপুলার ছিল ইথার বেসড। হ্যাঁ, 1846। তারপর 1847-এ আসে ক্লোরোফর্ম, লিকুইড সাবস্টেন্স ভোলাটাইল, যেটা দিয়ে আনকনসিয়াস করা হতো। এইটা অনেকদিন পপুলার ছিল। তারপরে প্রায় 98 বছর পরে প্রথম ইনজেক্টেবল থায়োপেন্টাল সোডিয়াম 1935 সালে ইউজ করা হয়। এবং এটা অ্যানেস্থেসিয়ার প্রথম ইনজেক্টেবল ড্রাগ, যেটা অ্যানেস্থেসিয়ার জন্য ইউজ করা হয়, থায়োপেন্টাল। আর 1956 সালে হ্যালোথেন আসার পরে এই ফ্লুরিনেটেড কম্পাউন্ড যেগুলো ছিল হ্যালোথেন, এটা তখন ভলাটাইল সাবস্টেন্স, যেটা কিনা অ্যানেস্থেসিয়াতে ইউজ হয়। এই হলো এভলিউশন অফ মডার্ন অ্যানেস্থেটিক্স। হ্যাঁ, প্রথম যদি মডার্ন না বলে নর্মাল, মানে প্রথম যদি বেসিক অ্যানেস্থেসিয়া বা অ্যানশিয়েন্ট অ্যানেস্থেসিয়া বলা হয়, তাহলে প্রথমে যেটা ছিল মানে অ্যানেস্থেটিক ড্রাগস এর ক্ষেত্রে, অ্যানশিয়েন্ট না ঠিক, মানে অ্যানেস্থেটিক ড্রাগের প্রথম ছিল ইথার। এবং ইথারটাই হচ্ছে মানে আদি ড্রাগ। এবং মডার্ন অ্যানেস্থেসিয়াতে এখন থায়োপেন্টার, হ্যালোথেন, এগুলো বা এই ধরনের কম্পাউন্ড গুলো ইউজ করা হয়। এটা হচ্ছে একটা ইতিহাস অ্যানেস্থেসিয়ার। আগে মানে অ্যানেস্থেসিয়া দেওয়াটা একটা খুবই আনপ্লিজেন্ট ব্যাপার ছিল। মানুষ না পারতে অপারেশন, মানে কোনো প্রসিডিউরে যেত বা অপারেশন করতো, এবং মর্টালিটি, মরবিডিটি সবই খুব বেশি ছিল, তাই না? এখন অ্যানেস্থেসিয়া এত ডেভেলপ করে গেছে যে মোটামুটি বলা, অ্যানেস্থেসিয়া এখন আলাদা একটা স্পেশালিটি আছে। এবং এবং হাইলি স্পেশালাইজড অ্যানেস্থেসিয়া সাবজেক্ট, এখন হাইলি স্পেশালাইজড একটা সাবজেক্ট। তো মানে অ্যানেস্থেসিয়া যারা অ্যানেস্থেটিস্ট বা যারা আছে, তারা মানে এখন এত অ্যাডভান্স লেভেলে চলে গেছে যে শুধু মানে যাতে সাইড ইফেক্ট কম হয়, প্লিজেন্ট হয় অপারেশনটা, সবকিছু মিলিয়ে মডার্ন অ্যানেস্থেসিয়া চলে আসছে। আচ্ছা, এখন আসি আমরা টাইপস, অ্যানেস্থেসিয়া কয় রকম আছে। অ্যানেস্থেসিয়াটা একটা জেনারেল অ্যানেস্থেসিয়া, যেটাতে কি হয়, প্রথমে লস অফ কনসিয়াসনেস, মানে এখানে সব সেন্সেশন তো লস হবেই, সাথে কনসিয়াসনেসও লস হবে, সেটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া। আর কি আছে, সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া। লোকাল অ্যানেস্থেসিয়াতে হচ্ছে সেন্সেশন লস হবে, বাট কোনো কনসিয়াসনেস লস হবে না, এটা লোকাল অ্যানেস্থেসিয়া। আর কিছু নতুন টাইপের অ্যানেস্থেসিয়া আসছে। আগে প্রস্তুতি করার জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া বা লস অফ এগুলো ইউজ করা হতো।
এখন নতুন টাইপের কিছু অ্যানেস্থেসিয়া আসছে, যেগুলো হচ্ছে কি স্পেশাল টাইপ। এগুলোর মধ্যে আছে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া, যেগুলো সবগুলোই আমি পরবর্তীতে আলোচনা করব। ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া, কনসাস সিডেশন, এবং হচ্ছে নিউরোলেপটিক অ্যানালজেসিয়া। এগুলো হচ্ছে মডার্ন অ্যানেস্থেসিয়ার বিভিন্ন রকম মডিফাই হয়ে হয়ে এই টাইপগুলো আসছে, যেখানে পেশেন্টকে হয়তো পুরোপুরি অজ্ঞান করা হয় না, কিন্তু আবার পেশেন্ট মানে একদম যে কনসাস থাকে তাও না, একটু মাঝামাঝি অবস্থায় বিভিন্ন রকম ফর্মে এগুলো বের হয়েছে। ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া, কনসাস সিডেশন এবং নিউরোলেপটিক অ্যানালজেসিয়া, এই হচ্ছে মোটামুটি টাইপ। এখন অ্যানেস্থেসিয়া একটা বিশাল চ্যাপ্টার। হ্যাঁ, ফার্মাকোলজিতে অ্যানেস্থেটিক্সের ড্রাগেরও অভাব নেই, বিভিন্ন রকম থিওরি, বিভিন্ন রকম টপিকসের অভাব নেই। তো আমি আজকে আলাপ করবো বেসিক্যালি অ্যানেস্থেটিক্সের জেনারেল অ্যানেস্থেসিয়া। আজকে জেনারেল অ্যানেস্থেটিক্স যেটা আছে সেটা বেসিক জিনিসগুলো কিছু আলাপ করবো, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় ওখান থেকে বেশি প্রশ্নগুলো আসে। আরেকটা হচ্ছে যে মূল ধারণাটা, অবশ্যই যারা তোমরা যারা গ্র্যাজুয়েট লেভেলে আছো সবাই তো অ্যানাস্থেটিক্স সবা না, সুতরাং সবাই অ্যানাস্থেটিক্স এর মধ্যে একটা স্পেশালাইজড সাবজেক্ট সবকিছু জানা সম্ভব না, তাই না, ফার্মাকোলজি। এবং শুধুমাত্র এবং ইভেন তোমাদের ফিফথ ইয়ারেও আমার মনে পড়ে না ফিফথ ইয়ারে অ্যানাস্থেটিক্স বলে আলাদা মানে মেডিসিন সার্জারি জানি, পরে অ্যানাস্থেটিক্স বলে কোনো মানে টপিকস আছে। সো আলটিমেটলি যেটা হবে এখান থেকে জাস্ট বা সেটা একটা বেসিক, এবং পরবর্তীতে যারা অ্যানাস্থেটিক্সে ক্যারিয়ার করবে তাদের জন্য তো আলাদা করে ভালো করে শিখতেই হবে। বেসিক জিনিসগুলো আছে যেগুলো মোটামুটি সবার একটু ধারণা থাকতে হবে। হ্যাঁ, অ্যানেস্থেসিয়া এটা তুমি সার্জারি করো বা মেডিসিনে আসো, মেডিসিনে অনেকের প্রসিডিউর করতে হয়, এগুলো বেসিক জিনিসগুলো জানতে হবে। এই জন্যই আজকে আমি আলাপ করবো, এবং জেনারেল অ্যানেস্থেসিয়ার বেসিকটা আলাপ করবো। ড্রাগস যদি পারি সময় থাকে তাহলে কিছু ড্রাগ শুরু করবো, না হলে নেক্সট ক্লাসে আমি ড্রাগস গুলো করাবো। আচ্ছা, প্রথমে আসে জেনারেল অ্যানেস্থেসিয়া মানে। জেনারেল অ্যানেস্থেসিয়ার কথা হচ্ছে এটা হচ্ছে একটা রিভার্সিবল এবং কন্ট্রোলড নিউরোফিজিওলজিক্যাল স্টেট। ভেরি ইম্পর্টেন্ট, তাই না? প্রথম কথা হচ্ছে রিভার্সিবল হতে হবে। অ্যানেস্থেসিয়া যদি ইরিভার্সিবল হয়ে যায় তাহলে তো আসলে পেশেন্টের ইরিভার্সিবল অ্যানেস্থেসিয়া হয়ে যায় মানে পেশেন্ট অলমোস্ট এটা ডেথফুল কন্ডিশনে চলে যাবে, তাই না? এটা তো আমাদের ডিজায়ার্ডও না, পেশেন্টও ইরিভার্সিবল অজ্ঞান হওয়ার জন্য কোনো কেউ আসবেও না। সুতরাং অজ্ঞানটা করতে হবে রিভার্সিবল হতে হবে, এরকম ভাবে করতে হবে যাতে পেশেন্টের আবার রিভার্স করা যায়। আর 2 নম্বর হচ্ছে কন্ট্রোল, এটা কন্ট্রোল হতে হবে। এমন না যে আমি একদম পুরো অজ্ঞান করে দিলাম পরে কন্ট্রোল করতে পারলাম না, এরকম হওয়া যাবে না। হ্যাঁ, এই পুরো অ্যানেস্থেসিয়ার প্রসিডিউরটা রিভার্সিবল হতে হবে এবং কন্ট্রোল হতে হবে। এবং ইট ইজ এ রিভার্সিবল এন্ড কন্ট্রোল নিউরোফিজিওলজিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড কি পাঁচটা জিনিস। প্রথম কথা হচ্ছে অ্যানালজেসিয়া বা লস অফ পেইন, পেইন থাকা যাবে না। অ্যামনেসিয়া বা লস অফ মেমোরি, লস অফ কনসাসনেস, লস অফ অটোনমিক রিফ্লেক্স, অ্যান্ড স্কেলেটাল রিল্যাক্সেশন, মাসেল রিল্যাক্সেশন বা এয়ার রিফ্লেক্সিয়া। এই পাঁচটা কন্ডিশনে শর্ত পূরণ করতে হবে জেনারেল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, এখন তাহলে জেনারেল অ্যানেস্থেটিক্স ড্রাগস কাকে বলবো? খুব সিম্পল কথা যদি বলি, ড্রাগস দ্যাট কজ জেনারেল অ্যানেস্থেটিক্স, ড্রাগস দ্যাট কজ জেনারেল অ্যানেস্থেটিক্স। এখন যদি পরীক্ষায় রিটেনে এতটা সবগুলো পয়েন্ট মনে থাকে, ভেরি গুড। ড্রাগস দ্যাট কজ বললে যদি রিভার্সিবল এন্ড কন্ট্রোল ফিজিওলজিক্যাল কন্ডিশন বলতে পারো এই পাঁচটা পয়েন্ট দিয়ে, সেটা ভেরি গুড। আর যদি খুব শর্টকাট মনে রাখো তাহলে হচ্ছে ড্রাগস হুইচ প্রডিউস রিভার্সিবল লস অফ অল সেন্সেশন অ্যান্ড কনসাসনেস। এটা হচ্ছে জিস্ট কথা। তো ডেফিনেশন যে মনে রাখতে সুবিধা হয় সেগুলাই। কিন্তু এই পাঁচটা পয়েন্ট আমরা পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞেস করি যে জেনারেল অ্যানেস্থেসিয়ার আমরা অবজেক্টিভস কি কি, অবজেক্টিভ আকারে যে কি আমরা অবজেক্টিভস কি, যদি বলা হয় অবজেক্টিভ জেনারেল অ্যানেস্থেসিয়া এই পাঁচটা আসবে, বা কি কি জিনিস আমরা অ্যাচিভ করার টার্গেট বা টার্গেট কি থাকে বা গোল, এগুলো সবই মোটামুটি এই পাঁচটা জিনিসকে আমরা অ্যাচিভ করতে হবে জেনারেল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, এটা ভাইবার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচটা পয়েন্ট, এবং রিটেনও ডেফিনেশন আকারে লিখতে পারো। আচ্ছা, এখন মেকানিজম অফ অ্যাকশন। বেসিক্যালি মেকানিজম অফ অ্যাকশন ইন্ডিভিজুয়াল ড্রাগেরই আসবে। ওভারঅল যদি আমি বলি, এটা আসলে মেকানিজম নট প্রিসিয়াসলি হ্যাঁ, একদম স্পেসিফিক বলা যাবে না যে কারণে অ্যানেস্থেসিয়াটা হচ্ছে, কারণ এক একটা ড্রাগ এক একভাবে কাজ করে। সুতরাং কোন কারণে আসলে অজ্ঞানটা হয়, কোন রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম বা কর্টেক্সে বা সেন্টারে কোথায় কোনটা হয়, সেটা একদম স্পেসিফিক জানা যায় না, বাট কতগুলো থিওরি আছে এবং কিছু কিছু ড্রাগে কিছু কিছু মেকানিজম আছে। প্রথম কথা হচ্ছে কেউ ড্রাগ
একটা করে যে ইনহিবিশন অফ এক্সাইটেটরি এনএমডিএ টাইপ যে গ্লুটামেট রিসেপ্টরস, মানে এক্সাইটেটরি নিউরন যেগুলো আছে গ্লুটামেট অ্যাসপার্টেট বা গ্লুটামেটটাই বেশি এক্সাইটেটরি, সেটাকে ইনহিবিট করে। যেমন নাইট্রিক অক্সাইড, কেটামিন, এরা হচ্ছে এই কাজটা করে। এবং গ্লুটামেট রিসেপ্টরে বেসিক্যালি সিএনএসও করে, এবং সবগুলো ড্রাগই সিএনএসও করে এবং স্পাইনাল কর্ডও করে। যখন স্পাইনাল কর্ডে হয় তখন বেসিক্যালি ডেভেলপ করে, আর যখন ব্রেনে হয় তখন হচ্ছে পেশেন্টের কনসাস লেভেল যেটা পুরোপুরি না গেলেও তোমার হচ্ছে হ্যাম্পার হতে পারে। তো নাইট্রাস অক্সাইড বেসিক্যালি অ্যানালজেসিক খুব বেশি, হ্যাঁ, স্পাইনাল কর্ডে এক্সাইটেড নিউরনকে ইনহিবিট করে। ক্যাটামিনও সেম, কিন্তু ক্যাটামিন অ্যানেস্থেসিয়া বা ডিসোসিয়েটিভ করে ফুল আনকনসাস করা। আর কি আছে, আরটা হচ্ছে পোটেনশিয়াল দ্য অ্যাক্টিভিটি অফ গাবার্জিক ক্লোরাইড এন্ড পটাশিয়াম চ্যানেল। মানে গাবা তো একটা ইনহিবিটরি নিউরন, এই ইনহিবিটরি নিউরন যে গাবা সেটার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। ফলে যেটা হয় নিউরন হাইপার পোলারাইজড হয়ে যায় এবং পরবর্তীতে হাইপার পোলারাইজ হওয়ার কারণে ইনহিবিট হয়ে থাকে। এবং এইটার মেকানিজমে কারা কারা কাজ করে, সাধারণত বেনজোডাইজেপিনস বা জানো সিডেটিভ হিপনোটিক যেগুলো আছে সেগুলো, বারবিটুরেটস এবং ইনহেলেশন অ্যানেস্থেটিক্স যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম এগুলো করে, এবং প্রোপোফল, এগুলো হচ্ছে মেকানিজম করে। এবং এগুলোর মধ্যে কেউ আছে হয়তো দুটাও করতে পারে, ক্লোরাইড করে, কেউ পটাশিয়াম বা দুটা আলাদা করে, এত জানার দরকার নেই। মোটামুটি বোথ সিএনএস এবং স্পাইনাল কর্ডে দুটো জিনিস, একটা হচ্ছে এক্সাইটেড নিউরনকে ইনহিবিট করে, আর হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার বা অ্যাক্টিভিটিকে বাড়িয়ে। এটা হচ্ছে বেসিক। আচ্ছা, এখন আসো স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া। একটা অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হয়, পেশেন্টকে দেওয়ার সাথে সাথে পেশেন্ট অজ্ঞান হয়ে যায় না, হ্যাঁ, কতগুলো ধাপে ধাপে হয়। এই ধাপে ধাপে যে স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া, এটা আসলে ইথার দিয়ে যখন করা হতো তখন খুব স্পেসিফিক সুন্দর বোঝা যেত। যখন আগেকার দিনে ইথার দিয়ে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হতো তখন স্টেজগুলো খুব মানে ডিসক্রিমিনেট ওয়েতে মানে বোঝা যেত যে স্টেজটা পরে স্টেজটা হচ্ছে। হ্যাঁ, এখন মডার্ন অ্যানেস্থেসিয়াতে এই মানে খুব ভালো ভালো ড্রাগ যেগুলো খুব র্যাপিডলি অ্যানেস্থেসিয়া করে ফেলতে পারে, যেটা আমাদের প্রয়োজন, তাই না? এত স্টেজ ধাপে ধাপে রোগী অজ্ঞান হবে, মানে সার্জন অ্যানেস্থেসিয়া কারো ক্ষেত্রে এটা কমফোর্টেবল। তো এই জন্য এখন মডার্ন অ্যানেস্থেসিয়া যে ড্রাগ গুলো আসছে, যেগুলো বর্তমানে ইউজ হয়, সেগুলো এত র্যাপিডলি কাজ করে যে এই স্টেজ গুলো অত ক্লিন কাট বোঝা যায় না। তারপরেও এটা জানতে হবে। একটা হচ্ছে স্টেজ অফ অ্যানালজেসিয়া, প্রথমেই পেশেন্ট অজ্ঞান হয় না, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে অ্যানালজেসিক ইফেক্টটা প্রথমে আসে, হ্যাঁ, পেইনটা কমে যায়, কিন্তু পেশেন্ট সাধারণত কনসাস থাকে, একটু ড্রিম লাইক একটা এনভায়রনমেন্ট, পেশেন্ট ড্রিম থাকে, কিন্তু তার কনভারসেশন ইনট্যাক্ট থাকে, পেশেন্টকে জিজ্ঞেস করলে আবার কিছু না কিছু অ্যান্সার সাউন্ড করবে, হ্যাঁ, এবং রেসপিরেশনটা মেনটেন করে। স্টেজ 2 তে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে এক্সাইটমেন্ট বা ডিলিরিয়াম। এটা খুবই ব্রিফ পিরিয়ড, একদম টোটাল আনকনসাস হওয়ার ঠিক আগ মুহূর্তে হয়, পেশেন্ট একটু ভায়োলেন্ট বিহেভিয়ার হয়ে যায়, একটু এক্সাইটেড হয়ে যায়, এবং রেসপিরেশনটা কিন্তু তখন সে মেনটেন করতে পারে, কিন্তু ইরেগুলার হয়, এবং সে কিন্তু বাট রেসপিরেশন সে নিজে মেনটেন করতে পারে। হ্যাঁ, এই পর্যন্ত স্টেজ 1 স্টেজ 2 তে ইউজুয়ালি কোনো অপারেশন শুরু করা উচিত না, করা যাবে না। হ্যাঁ, স্টেজ 1ও করা যাবে না যে পেইন চলে গেছে এখন শুরু করে দিই, খুব তাড়াতাড়ি আছে, তাড়াহুড়া, সেটাও করা যাবে না। স্টেজ 2 তে এক্সাইটমেন্ট অবস্থাও করা যাবে না। 3 নম্বর যে স্টেজ সেটাকে বলা হয় সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, যেটাতে সার্জারি ইউজুয়ালি শুরু করা হয়। সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া মানে হচ্ছে এই স্টেজ 3 তে সার্জারি করা হয়। ভাইবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কোন স্টেজে সার্জারিটা শুরু করব, স্টেজ 3, ঠিক আছে? সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া এটা হচ্ছে কি হয় স্টেজ 3 তে, এখানে পেশেন্ট ফুল আনকনশাস হয়ে যায়, লস অফ আনকনশাস মানে কনশাসনেস, ভলান্টারি রেসপিরেশন যেটা সেটা লস্ট হয়ে যায়, পেশেন্টকে এই অবস্থায় আর্টিফিশিয়াল মানে ইনটিউবেশন করে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে রাখতে হবে, পেশেন্টে কোনো রেসপিরেশন এখানে মেইনটেইন করতে পারবে না সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, ঠিক আছে? এখন এই যে স্টেজগুলো এগুলো কেন হয়, এটা আমি যত অ্যানেস্থেসিয়া ড্রাগ বাড়াবো তত স্টেজগুলো এইভাবে আসে, ঠিক আছে? একদম লো ডোজ অ্যানাস্থেসিয়া, তারপরে এক্সাইটমেন্ট, যেমন আরেকটু ডোজ বাড়ালে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। কিন্তু যদি খুব বেশি পরিমাণে অ্যানেস্থেসিয়া ড্রাগ চলে আসে তখন চলে যায় স্টেজ 4 এ, যেটা আমাদের অ্যাকসেপ্টেড বা ডিজায়ারেবল না। সেটাতে কি হয়, মেডুলারি ডিপ্রেশন। মেডুলাতে আমাদের জানো যে তোমাদের এখানে আমাদের কি সেন্টার থাকে, ভ্যাসোমোটর সেন্টার থাকে, যেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার, পালস এগুলো মেনটেন করে, হ্যাঁ, ভ্যাসোমোটর সেন্টার ওইটা, এবং রেসপিরেটরি যেটা থাকে সেটা দুটোই তোমার হচ্ছে ডিপ্রেশন হয়ে যায়, সিভিয়ার, সিভিয়াস এবং রেসপিরেটরি ডিপ্রেশন। এই কারণে
তোমার স্টেজ 4 এ মেডুলারি ডিপ্রেশন যেটা, যেখানে পেশেন্টের হাইপোটেনশন হতে পারে, পেশেন্টের পালস ফল করে দিতে পারে, রেসপিরেশন পুরোপুরি বন্ধ যেতে পারে, রিভার্স নাও করতে পারে, এইটা আমাদের একসেপ্টেড না। ভাইবার জন্য আমাদের তোমাদের কয়েকটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, চারটা স্টেজের নাম তো জানতে হবে, এবং আমাদের ভাইবার প্রথম কোশ্চেন মানে নাম বলার পরে আমরা জিজ্ঞেস করি যে আমরা আমাদের জন্য কোনটা স্টেজ, মানে সার্জারি করার জন্য কোন স্টেজটা ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া স্টেজ বা স্টেজ 3। এর চেয়ে বেশি স্টেজ যেটা মেডুলারি ডিপ্রেশন, সেটা আমাদের ডিজায়ারেবল না, আমরা এই পর্যন্ত যাইও না। এটা হচ্ছে স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া। এখন আসো ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। এটা একটা টার্ম যেটা হচ্ছে মডার্ন মেডিসিনে, মডার্ন অ্যানেস্থেসিয়াতে এটা না টার্মটা চলে আসছে, ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। মানে কি? মানে হচ্ছে এই যে আগের যে স্লাইডে যে স্টেজগুলো বললাম, বা এমনিতে জেনারেল অ্যানেস্থেসিয়ার যে 5টা কন্ডিশন বললাম, অ্যানালজেসিয়া, অ্যামনেসিয়া, লস অফ কনশাসনেস, রিফ্লেক্সিয়া মানে অটোনমিক রিফ্লেক্স যেটা ইয়ে যাবে, এবং লস অফ অটোনমিক রিফ্লেক্স, আর হচ্ছে স্কেলেটাল মাসল রিল্যাক্সেশন। এই যে 5টা কন্ডিশন, এই 5টা কন্ডিশন সিঙ্গেল ড্রাগ দিয়ে অ্যাচিভ করা যায় কিনা, এটা আমরা প্রথমে এইভাবে শুরু করি। কোনো সিঙ্গেল ড্রাগ দিয়ে কি অ্যাচিভ করা যায় কিনা? অ্যান্সার হবে ইউজুয়ালি না, তবে পসিবল, থিওরিটিক্যালি পসিবল, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল। এই কারণ হচ্ছে কোন সিঙ্গেল ড্রাগের এই 5টা প্রপার্টি আমাদের সহ্য ক্ষমতার মানে আমাদের টলারেবিলিটি যে ডোজ, সেই ডোজে এই ইফেক্ট হবে না। ঠিক আছে, যেমন বারবিচুরেটস কনসাসনেস তোমার হচ্ছে কমিয়ে দেয় সার্পেন্টার, ঠিক আছে, ফলে সেই কনসাস কমাতে পারে, কিন্তু তার আবার অ্যানালজেসিক ইফেক্ট কম, মাসল রিল্যাক্স করতে পারে। আবার ধর নাইট্রাস অক্সাইডের অ্যানালজেসিক প্রপার্টি খুব বেশি, কিন্তু এমনি কনসাসনেস করার প্রপার্টি কম। এরকম এক একটা ড্রাগের এক একটা প্রপার্টি খুব বেশি। এখন আমি যদি একটা ড্রাগ দিয়ে সবগুলো করতে যাই, করা পসিবল হবে, কিন্তু অনেক হাই ডোজে দিতে হবে। যদি আমি হাই ডোজে দিই, তখন অবশ্যই সাইড ইফেক্ট চলে আসবে, যেটা হচ্ছে স্টেজ 4 মেডুলারি ডিপ্রেশন হয়ে যেতে পারে, বা আরো সাইড ইফেক্ট হতে পারে। সে কারণে বর্তমানে যেটা কি হয়, কম্বিনেশন করা হয়, কম্বিনেশন অফ কি ইনহেলেশনাল এন্ড ইন্টারভিনাস অ্যানেস্থেটিক্স to achieve surgical anesthesia comprising analgesia, loss of consciousness and skeletal muscle relaxation. ঠিক আছে, কম্বিনেশন করা হয় অফ ইন্টারভিনাস এন্ড ইনহেলেশনাল। বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে নো সিঙ্গেল ড্রাগ ক্যান অ্যাচিভ অল দ্য কম্পোনেন্টস অফ জেনারেল অ্যানেস্থেসিয়া, হেন্স ফলে কম্বিনেশন করা হয়, ফলে প্রতিটা ড্রাগের ডোজ কম লাগে, সাইড ইফেক্ট কম হয়, এবং জিনিসটা কন্ট্রোলড থাকে। হ্যাঁ, আর হচ্ছে মিনিমাইজ দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগ। ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া পরীক্ষায় ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, এবং হচ্ছে শর্ট নোট অথবা রিটেনে অনেক খুব কমন একটা কোশ্চেন, ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া মানে। হ্যাঁ, সুতরাং এই জিনিসটা একটু যতটুকু করে ততটুকু মনে রাখতে যথেষ্ট। ঠিক আছে, এরপরে আমরা জিজ্ঞেস করবো কি কিভাবে কম্বিনেশন করা হয়, সেটা আস্তে আস্তে বলতেছি। এখন আসো প্রসিডিউর অফ অ্যানেস্থেসিয়া, মানে অ্যানেস্থেসিয়া শুরু করার সময় আমরা কি কি স্টেপ বা কি কি স্টেপ গুলো নিব বা কিভাবে কি করব। প্রথম কথা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। এটা গ্র্যাজুয়েট লেভেলে, মানে আমাদের থার্ড প্রফ পরীক্ষার জন্য, বা যারা গ্র্যাজুয়েট এমবিবিএস যখন তোমরা করবা বা ইন্টারভিউ শুরু করবা, এটা এই প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা হচ্ছে পেশেন্টকে প্রিপেয়ার। ঠিক আছে, যখনই ইন্টারভিউ শুরু হয়ে যাবে, তোমাদের ডিউটি পড়বে। ঠিক আছে, সরি আমার কানেকশনটা ওয়াইফাইটা লাইনটা চলে গিয়েছিল, এখন আবার আসছে। প্রি অ্যানেস্থেটিক, আচ্ছা প্রসিডিউর অফ অ্যানেস্থেসিয়া যেটা বলেছিলাম, যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন দেওয়ার পরে পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে কিছু ড্রাগ দিয়ে পেশেন্টকে ঠিক করার পরে তখন অ্যানেস্থেসিয়া যেটা শুরু হবে। এটাতে এরপরে যেটা আসবে অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, অ্যানেস্থেসিয়াতে আসবে তিনটা: ইন্ডাকশন, মেইনটেনেন্স এবং রিকভারি।
ইন্ডাকশন, মেইনটেন্স এন্ড রিকভারি। এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমরা প্রথমে এটা হচ্ছে অ্যানেস্থেসিয়া অপারেশন টেবিলে যেটা হয় সেটা অপারেশন টেবিলে যখন মানে অপারেশন যেটা হবে সেটা হচ্ছে ইন্ডাকশন, মেইনটেনেন্স এন্ড রিকভারি। এখন আসি যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। কোশ্চেনটা সাধারণত করা হয় এভাবে যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন মানে কি, এবং এখানে আমরা কি কি ড্রাগ দেওয়া হয় এবং কেন দেওয়া হয়, পারপস, এইভাবে কোশ্চেনটা রিটেনও আসে। এবং ভাইভাতেও আমরা যখন তোমরা জিজ্ঞেস করবো যে কি কি দাও, কেন দাও, এটা ভাইভাতে ভালো করে আমাদের বুঝে দিতে হবে। সো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনের জিনিসটা হচ্ছে মেডিকেশন ইউজড বিফোর অ্যানেস্থেসিয়া টু মেক ইট প্লিজেন্ট এন্ড সেফ। হ্যাঁ, এটা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। আর কি কি ড্রাগ দেওয়া হয়, প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাঞ্জিওলাইটিস। একটা অ্যানেস্থেসিয়া যাবে একটা পেশেন্ট, কারো যদি কখনো সার্জারি হয়ে থাকে বুঝবা যে কেউ কে মানে কি ভয়টা লাগে, তাই না? একটা অপারেশন টেবিলে যাচ্ছে, তোমাকে শুয়ে মানে পেশেন্টকে ট্রলিতে করে নিয়ে যাচ্ছে, পেশেন্টের মেন্টালিটিটা কিন্তু তখন অনেক, যত স্ট্রংই হোক না কেন, স্ট্রং পার্সনও কিন্তু অনেক ভয় পেয়ে যায়। অনেক হিস্ট্রি আছে পেশেন্ট খুব সাহস নিয়ে ঢোকার পরে অপারেশন টেবিল দেখে টেকে দূর দিয়ে বেরোচ্ছে। সো এত টেনশন থাকবে না, তাই না? এখন এই অ্যাঞ্জিওলাইটিস দিতে হবে, এই জন্য দিতে হবে যে কয়েকটা কারণ। একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাংজাইটিটা কমায়, পেশেন্টের যে অ্যাংজাইটি, অপারেশন রিলেটেড যে অ্যাংজাইটি সেটা কমায়, পেশেন্টকে কিছুটা সিরিয়াসনে রাখে। পেশেন্টের রাতে আগে দিন, রাতে বেলা যদি কারো পরের দিন যদি খুব বড় একটা অপারেশন হয়, আগের দিন রাতে যদি ঘুম না হয় সেটা আরো খারাপ হতে পারে, সে কারণে পেশেন্টকে একটু ঘুমানোর জন্য। আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার হচ্ছে ওই পেরি অপারেটিভ যে অ্যামনেসিয়া, পেশেন্টের যে অপারেশন যাওয়ার পরে যে প্রসিডিউর শুরু করার সময় যে একটা মেমোরিটা সেটা অনেক কম রিকল করতে পারে, কারণ যা তোমরা জানো যে বেনজোডাইজিপিন কি হয়, তোমার হচ্ছে অ্যামনেসিয়া করে, তাই তো? এই কারণে বেনজোডাইজিপিনের তাহলে রোল হচ্ছে তিনটা, হ্যাঁ, সিডেশন করে, অ্যাংজাইটি কমে এবং অ্যামনেসিয়া করতে পারে। এই কারণে বেনজোডাইজিপিন দেওয়া হয় পিএনসি মেডিকেশন। কি ড্রাগ দিব, এটা দিতে পারি ডায়াজিপাম ওরালি 10 মিলিগ্রাম 5 মিলিগ্রাম, সেটা হচ্ছে তোমার দিতে হবে 1 থেকে 2 ঘন্টা আগে। অথবা মিডাজোলাম ইনজেক্টেবল পাওয়া যায়, ওয়াটার সলিউবল, খুব র্যাপিডলি কাজ করে, সেটা যদি অপারেশন ঠিক আগে যদি খুব ভুলেও যায় তাহলে ঠিক আগে মুহূর্তে হয়তো হাফ এন আওয়ার আগে মিডাজোলাম ইনজেকশন দেওয়া যায়। সো আলটিমেট ক্লাস চলতেছে না। আচ্ছা, পরে আসে হচ্ছে অ্যানালজেসিস। হ্যাঁ, অ্যানালজেসিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দিতে হবে ইউজুয়ালি পেইনের জন্য। পেইন কি কেন দিব, প্রি অ্যানাস্থেটিক যদি কোনো পেইনফুল কন্ডিশন থাকে সেটার জন্য দিতে হবে, প্লাস পোস্ট অপারেটিভ যে পেশেন্টের অপারেশন পরে যে পেইন কম হবে। হ্যাঁ, তো এখন তাহলে দেখো দুটা, একটা হচ্ছে তোমার অ্যানালজেসিস, কেমন প্রক্রিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানালজেসিস। এখন এক্ষেত্রে আমরা সাধারণত কোন ধরনের অ্যানালজেসিস দিই, ইউজুয়ালি আমরা ওপিওইডস, মরফিন অথবা প্যাথেডিন এগুলো দেওয়া হয়। এই মরফিন প্যাথেডিন কেন দেয়, এগুলো প্রত্যেকটা জিনিস ভাইভাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো মানে আমরা তো তোমরা চাই না তো ম্যানাস্থেটিক্স এখনই গিয়ে হয়ে যাও ড্রাগ টাগ করে, তা তো না। কিন্তু এই ড্রাগ গুলো কেন দেওয়া হয় ফার্মাকোলজি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, ওপিওইডসটা কেন দেওয়া হয় এখানে চয়েস করা হয় নট এনএসএআই, কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে এনএসআইড তো এমনিতেও ব্লিডিং করার সময় থাকে, ইফেক্ট থাকে, অ্যান্টি প্লেটলেট ইফেক্ট থাকে এনএসআইড যেগুলো আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ড্রাগ, অ্যাসপিরিন বলো, ডায়াক্লোফেন বলো, সেগুলো যেহেতু একটু অ্যান্টি প্লেটলেট ইফেক্ট থাকে, ব্লিডিং করতে পারে, সে কারণে সাধারণত এনএসআইড গুলো অ্যাভয়েড করা হয়। আর ওপিওয়েড যেটা মরফিন প্যাথেডিন, এটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অ্যানালজেসিস হিসেবে প্রি অ্যানেস্থেসিয়াতে একটা হচ্ছে প্রি এবং পোস্ট অপারেটিভ পেইন কমানোর জন্য। এবং হোয়াই ওপিওয়েড, বিকজ ওপিওয়েড যে মরফিন প্যাথেডিন এগুলো কিছুটা ইউফোরিয়া করে। ইউফোরিয়া মানে কি, পেশেন্টের ভালো লাগে নর্মালি, তাই না? এটা একটু ইউফোরিয়া করে, কিছুটা কিছুটা সিডেশনের মতো করে পেশেন্টকে। আর হচ্ছে অ্যানালজেসিক ইফেক্ট তো আছে, তাই না?
তো এখন এই কারণেই সাধারণত প্যাথেডিন বা মরফিন দেওয়া হয়। তবে যদি প্যাথেডিন মরফিন দেওয়া হয় সাথে একটা অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে অ্যান্টি ইমেটিক। কারণ মরফিন খুব মারাত্মক ইমেসিস করে, মরফিন বা প্যাথেডিন, ওই কারণে যদি অপিওয়েড দেওয়া হয় সাথে অবশ্যই অ্যান্টি ইমেটিকও দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবং এটা হচ্ছে যদি মরফিন প্যাথেডিন দেওয়া হয়, এমনিতেও অ্যান্টি ইমেটিক দিতে হবে, সেটা হচ্ছে আরেকটা কারণ, সেটা বলছি পরে। তাহলে আমরা তাহলে কি হলো, অ্যাঞ্জেলাইটিস বেনজোডাইজিপিন কেন দিলাম, কয়েকটা কারণ বললাম। অ্যানালজেসিক দিলাম, এটা কয়েকটা বললাম। অ্যান্টি আলসারেন্ট, এটা S2 ব্লকার যেগুলো আছে, রিনিডিডিন, সেটাও দেওয়া যায়। আবার প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো আছে, মিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, অ্যাবিপ্রাজোল, অনেক ড্রাগ আছে, সেগুলো দেওয়া যায়। ঠিক আছে? এগুলো প্রি অপারেটিভলি দিতে হবে, এখন রুটিনলি দেওয়া হয়। আগে হয়তো এগুলো নিয়ে একটু অনেকে পক্ষে বিপক্ষে থাকতো, কিন্তু এখন রুটিনলি প্রোটন পাম্প ইনহিবিটর দেওয়া হয়। কেন দেওয়া হয়? কয়েকটা কারণ। একটা হচ্ছে এটা গ্যাস্ট্রিক সিচুয়েশনটা কমাবে, এখন যখন পেশেন্ট আনকনসিয়াস থাকবে, সে কিন্তু তার রেসপিরেটরি যে ট্র্যাকটা, এটাকে মেনটেন করতে পারবে না, তাই না? এখন যদি কোনো কারণে রিফ্লাক্স হয়, গ্যাস্ট্রিক কন্টেন্ট বা গ্যাস্ট্রিক অ্যাসিড গুলো যদি রিফ্লাক্স হয়ে যায়, রিফ্লাক্স হয়ে যদি লাংসে চলে যায়, তাহলে কিন্তু পেশেন্টের লাং ড্যামেজ হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় অ্যাসপিরেশন নিউমোনিয়া। ঠিক আছে? এখন এই অ্যাসপিরেশন নিউমোনিয়া যদি হয়ে যায়, যাতে কম হয়, সেই জন্য গ্যাস্ট্রিক সিক্রেশনটা কমাতে হয়। আরেকটা কারণ হচ্ছে, যত গ্যাস্ট্রিক অ্যাসিডের পিএইচ বাড়বে, মোর দেন 3.5 এ, এটা লাংয়ের ড্যামেজ খুব কম হয়। কিন্তু যেহেতু অ্যাসিডিকটা কমে গেল, কিন্তু নর্মালি গ্যাস্ট্রিক পিএইচ হচ্ছে 1 থেকে 3.5। এখন 1 to 3.5 যে হাইলি অ্যাসিডিক, এটা যদি কোনো কারণে লাংসে যায়, লাংসের একদম পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে? এই কারণে আমার টার্গেট হবে যে গ্যাস্ট্রিক পিএইচটা যেন 3.5 এর উপরে থাকে, বেশি, একটু অ্যাসিড যত কম হয়। এই কারণে প্রোটন পাম্প ইনহিবিটর বা S2 ব্লকার, অনেক স্টাডিতে দেখা গেছে যে এটা দিলে অনেক বেনিফিট, লস মানে ক্ষতি তেমন নাই। সুতরাং রুটিন পাম্প ইনহিবিটর দিয়ে দিতে। ওকে, এখন আসি আমরা তিনটা বললাম কেন দেওয়া হয়। অ্যান্টিকোলিনার্জিক্স, ড্রাগসটা কেন দেওয়া হয়? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগসটা আগে দেওয়া হতো বেসিক্যালি তোমার হচ্ছে ব্রঙ্কিয়াল এবং স্যালাইভারি সেক্রেশন কমানোর জন্য। হ্যাঁ, ব্রঙ্কিয়াল সেক্রেশন, স্যালাইভারি সেক্রেশন যত কম হবে, তত অ্যাসপিরেশন কম হবে, লাংসে যত কম যাবে এগুলো, এবং নিউমোনিয়ার সম্ভাবনা কম। এই কারণে দেওয়া হয়। এগুলো আসলে আগেকার কিছু ইনহেলেশন অ্যানেস্থেটিক ড্রাগস যেগুলো ছিল, সেগুলো ইরিটেশন করতো, ব্রঙ্কিয়াল ইরিটেশন করতো, স্যালাইভা সেক্রেশন বাড়িয়ে দিত। বর্তমানে খুব ভালো ভালো অ্যানেস্থেটিক ড্রাগস আছে যেগুলো এগুলো করে না, কিন্তু তার অ্যান্টিকোলিনার দিকটা দিতে হয়। মানে কেন দিব? একটা হচ্ছে তাহলে ব্রঙ্কিয়াল এবং স্যালাইভারি সিক্রেশন কমানোর জন্য, এটা একটা মোস্ট কাউন্টার। তারপরে আরেকটা কি আছে, সেটা হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশন যাতে না হয়। জানো, যে কোনো একটা সাডেন একটা পেইন বা সাডেন একটা নিউজ, অনেক সময় ভ্যাগাল স্টিমুলেশন হতে পারে, তাই না? ভ্যাগাল শক বলা হয়, নিউরোজেনিক শক বা ভ্যাগাল শক। হঠাৎ করে একটা বড়, অনেক সময় আছে না যে সিনেমায় দেখা না, হঠাৎ করে একটা এরকম খবর শুনে পেশেন্টের মানে হার্ট অ্যাটাক হয়ে যায়, বাবা মা, এরকম অনেক সিনেমাতে আছে। এরকম ভ্যাগাল স্টিমুলেশন যখন একটা পেশেন্ট সার্জারিতে শুরু হবে, যখন ইনসিশনটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু একটা ভ্যাগাল স্টিমুলেশন হবে, বিকজ অফ এই অটোনমিক রিফ্লেক্স। হ্যাঁ, এই অটোনমিক রিফ্লেক্স যাতে না হয়, এই ভ্যাগাল স্টিমুলেশনের কারণে যাতে হার্ট রেটটা না কমে যায়, ব্র্যাডিকার্ডিয়া হয়, ভ্যাগাল স্টিমুলেশন হলে যেটা হয় হাইপোটেনশন হয়। এবং এই যে ভ্যাগাল স্টিমুলেশনের কারণে ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশনটা যাতে না হয়, সেই কারণে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। তাহলে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যেটা, হলো দুটা কারণ, হচ্ছে ব্রঙ্কিয়াল এবং স্যালাইভারি সিক্রেশন কমানোর জন্য, আরেকটা হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশন যাতে কম হয়, সো দ্যাট পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন যাতে কম ডেভেলপ হয়। এটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক। এখানে সাধারণত কোন ড্রাগ দেওয়া হয়? সাধারণত অ্যাট্রোপিন, গ্লাইকোপাইরোলেট, এই দুটো ড্রাগই ইউজ করা হয়। অ্যাট্রোপিন ইউজ করা হয় এবং গ্লাইকোপাইরোলেট ইউজ করা হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে পিএনএস মেডিকেশনে। আচ্ছা, এরপরে আসে অ্যান্টিইমেটিক। অ্যান্টিইমেটিকটা কেন দেওয়া হয়? অ্যান্টিইমেটিক দেওয়া হয় বেসিক্যালি, একটা হচ্ছে যে বিভিন্ন অ্যানেস্থেসিয়া প্রসিডিউরের কারণে পেশেন্টের ইমেসিস হতে পারে। ড্রাগ আছে ওপিওয়েডস, যেগুলো অ্যানেস্থেসিয়া তোমার ভমিটিং করতে পারে, অ্যানেস্থেসিয়া ইনহেলেশনাল ড্রাগ কিছু আছে ভমিটিং করতে পারে। অ্যানালজেসিক ওপিওয়েড, এটাও তোমার ভমিটিং করতে পারে। এবং অনেক সময় হয় যে গ্যাস্ট্রিক হয়তো এমপিটা ঠিক মতো হয় না,
আমরা পেশেন্ট বলি যে 8-10 ঘন্টা না খেয়ে থাকবেন, বড় অপারেশন বা অ্যাবডোমিনাল সার্জারি বা যে কোনো সার্জারি আগে আমরা বলে দিই না যে এনটিও থাকবেন, নাথিং পার ওরাল, এটা বলা হয় সাধারণত, এবং এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এটা ইনশিওর করা ভেরি ইম্পর্টেন্ট। এটার কারণে অপারেশন ক্যান্সেল হয়ে যাওয়ার ইতিহাস অনেক আছে। যে পেশেন্ট খেয়ে ফেলছে এক গ্লাস পানি, আসার আগে কিছু খায়নি, হয়তো 2-3 ঘন্টা আগে সে এক গ্লাস পানি খেয়ে ফেলছে, গলা শুকিয়ে গেছিল, জানে না, খুব ভালো করে কাউন্সিলিং করা হয়নি। এই জন্য অনেক সময় ডোমপেরিডন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সো দ্যাট পেশেন্টের মর্টালিটি যাতে বেড়ে যায়। এখন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সাধারণত ডোমপেরিডনটা ভালো ড্রাগ। ডোমপেরিডন কয়েকটা কাজ করে, একটা হচ্ছে এটা ইমিউনিটিটা প্রিভেন্ট করে, মানে তোমার হচ্ছে ভমিটিং করে না, আরেকটা হচ্ছে এটা তোমার প্রোকাইনেটিক হিসেবে কাজ করে, মানে গ্যাস্ট্রিক এমটিংটা বাড়াই দেয়, তাড়াতাড়ি করে গ্যাস্ট্রিকটা এমটি করতে পারে। হ্যাঁ, এটার কাজ হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিনক্টারকে কনস্ট্রিক্ট করা এবং পাইলোরিক স্ফিনক্টারকে ডাইলেট করা, প্রোকাইনেটিক। এই কারণে ডোমপেরিডন ইউজ করা হয়। যদি নাও হয় ইমার্জেন্সি হিসেবে অনডেন সেট্রোনা দেওয়া যেতে পারে। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক কেন ইউজ করা হয়। এখন আসি আমরা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক সাধারণত নর্মালি যদি অ্যাসেপ্টিক কোনো প্রসিডিউর ভালো মতো মেনটেন করা হয় এবং যেখানে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে অ্যান্টিবায়োটিক থিওরিটিক্যালি লাগে না। ঠিক আছে, যেখানে কন্টামিনেশনের সম্ভাবনা নেই, খুব ক্লিন কাট, এবং সেখানে মনে করো যে জিআইটি না অন্য কোনো জায়গার অপারেশন যেখানে কন্টামিনেশন সম্ভাবনা কম। কিন্তু আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে যেখানে স্টেরয়েড মেনটেন করা ভেরি ডিফিকাল্ট, সেখানে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হয় সো দ্যাট ইনফেকশন যাতে না হয়। ঠিক আছে, নর্মালি অ্যান্টিবায়োটিক বড় বড় যেসব হাইলি স্পেশালিস্ট জাপান আমেরিকা ওরা যখন অপারেশন করে ওদের অ্যান্টিবায়োটিক লাগবে না। জাপানে ওরা অ্যান্টিবায়োটিক আমি শুনেছিলাম যেটা যে ওদের নাকি অ্যান্টিবায়োটিক এরকম আছে যে হয় না বা খুব মাইল্ড ডোজ দেওয়া হয়, অল্প কয়েকদিন জাস্ট পার অপারেটিভ একটা দুটো ডোজ দিয়ে দেয়। না, আমাদের দেশের ক্ষেত্রে লাগে, কারণ আমাদের দেশে আসলে হ্যান্ডেলিং থেকে শুরু করে ওটি স্টেরয়েড সবকিছু মিলিয়ে ওটা মেনটেন করা সম্ভব হয় না। এই কারণে অ্যান্টিবায়োটিক একটা দিয়ে রাখে, মানে নর্মালি দেয়, আমাদের দেশে রুটিনলি প্র্যাকটিস করা হয় অ্যান্টিবায়োটিক। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন হচ্ছে নর্মালি এই পিএসএল মেডিকেশনে নর্মালি এটা রুটিনলি অ্যাডভাইস করা হয় না। কারণ হচ্ছে যদি অ্যান্টিহিস্টামিন দিয়ে দেওয়া হয় কোনো পেশেন্টকে এবং সেই ক্ষেত্রে যদি কোনো ড্রাগ রিঅ্যাকশন হয় অ্যানেস্থেসিয়া দেওয়ার সময়, সেই ড্রাগ রিঅ্যাকশনটা অনেকটা মার্জ হয়ে যায়, কারণ অ্যান্টিহিস্টামিন দিলে হয়তো পেশেন্টের র্যাশ সেগুলো কমে যায়, তাই না, পেশেন্ট তো আনকনসিয়াস, ড্রাগ রিঅ্যাকশনটা বোঝা যায়। তবে যদি কোনো পেশেন্টের অ্যালার্জিক ডিসঅর্ডার থাকে, কারো কারো থাকে যে অ্যালার্জিক টেন্ডেন্সিটা খুব বেশি, সেই ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনটা তোমার দিতে হয়। সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস সাধারণত ফার্স্ট জেনারেশন যেগুলো সেগুলোই প্রোমিথাজিন বা ক্লোরফেনজামিন সেগুলো। এখন সেকেন্ড জেনারেশনে দেওয়া যাবে না, দেওয়া যাবে, অ্যালার্জি সেকেন্ড জেনারেশনে দেওয়া যাবে আগে থেকে। প্রোমিথাজিনের কতগুলো সুবিধা আছে অ্যান্টিহিস্টামিন ইউজ করা। প্রোমিথাজিনের একই সাথে এটা অ্যান্টিহিস্টামিন ইফেক্ট, প্রোমিথাজিনের অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টও আছে, আবার প্রোমিথাজিন কিছুটা সিডেশন। ঠিক আছে, সো এই কারণে প্রোমেথাজিনও ইউজ করা হয়, মানে বইয়ে আছে প্রোমেথাজিনটা ভালো ড্রাগ অ্যান্টিহিস্টামিন হিসেবে, বা যে কোনো ড্রাগই দেওয়া যেতে পারে। এখন দেখো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন তোমাদের গ্র্যাজুয়েট লেভেলে এই ড্রাগস গুলো জানাটা, এবং একটা পেশেন্ট যখন ইন্টারনি শুরু করবা, সার্জারিতে যাবা, তোমাদের আগের দিন রাতে তোমাদের কাজ হবে পেশেন্টের এই ড্রাগ গুলো পাচ্ছে কিনা ইনশিওর করা। ঠিক আছে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো যদি না জানো তাহলে এমবিবিএস পাস করার পরে এই এই সমস্যাগুলো হবে যারা সার্জন তাদের। তোমাদের তো আমরা অ্যানেস্থেসিস্ট মানে ড্রাগ খুব ভালো করে অ্যানেস্থেসিস্ট বানাবো, এখনই হতে হবে না, যারা যারা হবো তারা পরবর্তীতে এগুলো শিখে যাবে। কিন্তু প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনটা মোটামুটি সবারই জানা উচিত। তোমরা যখন ইউটিউবে বা ওয়ার্ডে অবশ্যই এগুলো তোমার জানতে হবে। এই কারণে এই কোশ্চেনটাও আমাদের পরীক্ষায় খুব বেশি ধরি আমরা, কেন দিচ্ছ, কি কি ড্রাগ দিবা। আচ্ছা, এখন আসি আমরা, আচ্ছা আমার ভিডিও এরকম ইয়ে হচ্ছে অন করতেছে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আমি এতক্ষণ ধরে কথা বললাম, কথা শোনা যাচ্ছে না তাও শোনা যায়? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আমি কথা শোনা গেছে সাইড থেকে জানি না, কি যে একটা অবস্থা আজকে আমার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি দাও। আজকে কাজটা কি হয়ে গেল?
আই এম সরি যে তোমাদের স্লাইডটা চেঞ্জ হচ্ছিল না, এটা আমি খেয়ালই করিনি ক্লাসে দিতে। কত কিছু ডিজিটাল বিড়ম্বনা ক্লাসের কন্টিনিউটি নষ্ট। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে তাই না? আমি তাহলে একটু সময় নিয়ে তোমরা যদি স্লাইডটা একটু দেখতে পারো, আমি ড্রাগের মানে নামগুলো একটু তোমরা যদি স্লাইডটা মিস করেছো এক্সট্রিমলি সরি, আমি হয়তো ড্রাগ গুলো বলে গিয়েছি। তোমরা একটু পরে এটার সাথে আমার আগের লেকচার যদি কথা থাকে একটু মিলিয়ে নিও। আর কি কি ড্রাগ ইউজ করা হয় সেটা আরেকবার আবার রিপিট করছি। অ্যানজিওলাইটিক্স ইউজ করা হয়, বেনজোডাইজিপিন। এটা হচ্ছে তোমার সিডেশন করানোর জন্য, পেশেন্টের অ্যাংজাইটি কমানোর জন্য। আর হচ্ছে অ্যামনেসিয়া, পেরি অপারেটিভ যে অ্যামনেসিয়া হয়, যাতে ওটা রিকল ওই মেমোরিটা যাতে না আসে সেজন্য দেওয়া হয় বেনজোডাইজিপিন। আর ইউজ করা হয় অ্যানালজেসিক্স, ইউজুয়ালি ইউজ করা হয় ওপিওয়েডস, কারণ প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ অ্যানাস্থেসিয়া পেইন যাতে না হয় সেজন্য ওপিওয়েড ইউজ করা হয়। এবং এনএসএআইড ইউজুয়ালি ইউজ করা হয় না, কারণ ওটা অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট থাকে, ফলে ব্লিডিং হতে পারে এই কারণে। আর ওপিওয়েড ইউজ করার আরেকটা কারণ হচ্ছে এটা ইউফোরিয়া করে, ফলে পেশেন্ট একটু ভালো লাগে, প্লাসিডেশনও করে। হ্যাঁ, এবং ওপিওয়েড ইউজ করলে নরমালি আরেকটা কথা যেটা আমি আগে বলি, ওপিওয়েড ইউজ করলে কিন্তু অ্যানেস্থেসিয়ার যে ড্রাগগুলো আছে সেগুলোর ডোজটা অনেক কম লাগে। সুতরাং ওপিওয়েড হিসেবে মরফিন অথবা প্যাথেডিন দিতে হয়, এবং অবশ্যই মরফিন প্যাথেডিন দিলে পেশেন্টকে অ্যান্টি ইমিটিকও দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর অ্যান্টি আলসারেন্ট বা প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা হচ্ছে আমি বললাম যে গ্যাস্ট্রিক পিএইচটা যত আমার টার্গেট থাকে 3.5 এর উপরে, সো দ্যাট এগুলো যদি চলেও আসে লাংসে, এটা মানে গ্যাস্ট্রিক সেক্রেশনটা কমাবে। আর হচ্ছে লাংসের ইনজুরি যাতে কম হয় সেজন্য। আচ্ছা, অ্যান্টিকোলিনার্জিক যেটা বললাম যে অ্যান্টিঅ্যাট্রোপিন বা গ্লাইকোপাইরোলেট, এটা হচ্ছে বেসিক্যালি দেওয়া হয় কয়েকটা কারণে। একটা ব্রঙ্কিয়াল এবং স্যালাইভারি সিক্রেশন কমানোর জন্য, আরেকটা হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশনের কারণে যাতে ব্র্যাডিকার্ডিয়া বা হাইপোটেনশন না হয়, এই ভ্যাগাল স্টিমুলেশনটি যাতে না হয় সেজন্য অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিয়ে দিতে হবে। আচ্ছা, অ্যান্টিইমেটিক যেটা বললাম, একটা হচ্ছে পেশেন্টের যদি গাট খুব বেশি, পেশেন্ট হয়তো কোনো কারণে খেয়ে ফেলতে পারে বা ওই টাইমটা পাওয়া যাচ্ছে না, ইমার্জেন্সি অপারেশন, পেশেন্টের জিআইটি যে এমটি হওয়ার কথা ছিল সেটা নাই, তখন হয়তো দিতে হতে পারে অ্যান্টিইমেটিক। প্লাস হচ্ছে আরেকটা কেন, যদি ওপিওয়েড ড্রাগ তোমার হচ্ছে ইমেসিস ভমিটিং করতে পারে, এবং যে কোনো অ্যানেস্থেটিক্স ড্রাগস গুলোই তোমার ইনহেলেশন গুলো ভমিটিং করতে পারে। এই কারণে পোস্ট অপারেটিভ যদি ভমিটিং হয় তাহলে এটা পেশেন্টের জন্য খারাপ হতে পারে। এই কারণে অ্যান্টিবায়োটিক ড্রাগ দিতে হবে। আচ্ছা, আর অ্যান্টিবায়োটিক কথা যেটা বললাম, আমাদের দেশে প্র্যাকটিস করা হয় অ্যান্টিবায়োটিক দেওয়া, পার অপারেটিভ বা প্রি অপারেটিভ ডোজ দিয়ে রাখতে হয়, সো দ্যাট ইনফেকশন যাতে না হয়। কিন্তু নর্মালি থিওরিটিক্যালি তোমার অ্যান্টিবায়োটিক লাগে শুধুমাত্র যেখানে কন্টামিনেশনের সম্ভাবনা থাকে, সেখানে ক্লিন কাট সার্জারিতে ইউজুয়ালি লাগে। কিন্তু আমাদের দেশে রুটিনলি আমরা দিতে হয়, কারণ আমাদের হ্যান্ডেল নিতে শুরু করে ওটি এনভায়রনমেন্ট সবকিছু অতটা ফেভারেবল না। আর অ্যান্টিস্টামিনের কথা বলো, নর্মালি অ্যান্টিস্টামিন দেওয়া রুটিনলি দেওয়া ঠিক না, কারণ এই ক্ষেত্রে যেটা হতে পারে যে পেশেন্টের ড্রাগ রিয়াকশন থাকলে সেটা হিডেন হয়ে যেতে পারে, আরো খারাপ হয়ে যেতে পারে। বাট যদি কারো অ্যালার্জিক সমস্যা থাকে, অ্যালার্জিক তোমার হচ্ছে ডিসঅর্ডার থাকে, তাহলে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রোমিথাজিন বা ফাজিনাশন গুলাই ভালো। এতটুকু হলো পিএনএস মেডিকেশন। আজকে আসলে একটু ক্লাসগুলো খুবই কেমন হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানাস্থেসিয়া যখন শুরু হবে, অ্যানাস্থেসিয়া শুরু হওয়ার সময় তিনটা ধাপ আছে। একটা হচ্ছে ইন্ডাকশন, একটা হচ্ছে মেইনটেনেন্স, আর তারপরে রিকভারি। কারণ রিকভারি না করলে তো আলটিমেটলি পেশেন্টের আমাদের মূল উদ্দেশ্য যেটা পেশেন্টকে জাস্ট প্রেজেন্ট রাখা, রিকভারি করাতে হবে, তাই না? আচ্ছা, ইন্ডাকশনটা যেটা কেন হবে, এটা হচ্ছে স্টার্টিং থেকে শুরু করে সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া যেটা স্টেজ 3 যেটা, সেটা আসা পর্যন্ত হচ্ছে ইন্ডাকশন। ঠিক আছে। এখন এই ইন্ডাকশনটা তাহলে কেমন হবে? ইন্ডাকশনটাকে আস্তে আস্তে পেশেন্টকে দিয়ে দিয়ে সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া নিয়ে আসা উচিত, না র্যাপিডলি নিয়ে আসা উচিত? যখন ইন্ডাকশনটা আমার টার্গেট থাকবে র্যাপিডলি চলে যাওয়া, মানে খুব র্যাপিডলি সার্জিক্যাল অ্যানাস্থেসিয়া। কারণ স্টেজ 2 তে হচ্ছে আমরা কি দেখেছিলাম, পেশেন্টের ডিলিরিয়াম হবে, পেশেন্ট এক্সাইটেড হয়ে যাবে, তাই না?
এবং স্টেজ 1 এ পেশেন্টের অ্যানালজেসিস হবে কিন্তু পেশেন্টের জ্ঞান থাকবে। এই স্টেজটা যাতে কম হয়, স্টেজ 1 2 যাতে কম থাকে, এই জন্য আমার টার্গেট থাকবে এবং শুড বি র্যাপিড অ্যান্ড স্মুথ ইন্ডাকশন স্টেজ 3 তে যেন তাড়াতাড়ি চলে আসতে পারে, তাই না? এই জন্য র্যাপিড ড্রাগ যেগুলো অ্যাক্টিং ড্রাগ সেগুলো ইউজ করা হয়। কি কি ড্রাগ? থায়োপেন্টাল সোডিয়াম অথবা প্রোপোফল। থায়োপেন্টাল সোডিয়ামটা তোমরা জানো এটার বারবিটুরেটস আলট্রা শর্ট অ্যাক্টিং একটা বারবিটুরেটস, যেটা নরমালি তোমার দেওয়ার সাথে সাথে নরমালি বলা হয় ভেন টু ব্রেইন বলা হয়, মানে ভেনে দিয়ে ব্রেনে যাওয়ার যেতে যতক্ষণ লাগে, ভেন টু ব্রেইন। তাহলে ভেনে দিলাম, ব্রেনে গেলে এটা তাড়াতাড়ি খুব র্যাপিড, উইদিন 30 সেকেন্ডস এর মধ্যে ইন্ডাকশন শুরু হয়ে যায়। 1 মিনিট সেটা মোটামুটি ম্যাক্সিমাম লেভেলে চলে যায়, পারসিস্ট করে ইউজুয়ালি 5 মিনিটস এর মধ্যে। সো আলট্রা শর্ট অ্যাক্টিং থায়োপেন্টাল সোডিয়াম এটা ইউজ করা হয় ইন্ডাকশনের জন্য, অথবা প্রোপোফলও ইউজ করা যায় খুব র্যাপিডলি, ঠিক আছে? কিন্তু থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে মেনটেন করা যায়, কারণ এটা খুব তাড়াতাড়ি রিডিস্ট্রিবিউশন হয়ে যায় ইন দা ফ্যাটি টিস্যু, যেহেতু হাইলি লিপিড সলিউবল একটা ড্রাগ, তাড়াতাড়ি ব্রেন থেকে আবার যখন বের হয় তখন অ্যাডিপোজ টিস্যুতে যাওয়ার সময়, মাসল টিস্যুতে যাওয়ার সময় সেখানে রিডিস্ট্রিবিউশন হয়ে যায়। এই কারণে থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে মেনটেন করা যায়। প্রোপোফল দিয়ে ড্রাগ এটা মেনটেন করা যায়। এটা ভাই ভাই জিজ্ঞেস করি আমরা, কোনো ড্রাগ আছে যেটা দিয়ে ইন্ডাকশনও করা যায়, মেনটেনও করা যায় ইনজেক্টেবল? অ্যান্সার হচ্ছে প্রোপোফল, যেটা দিয়ে ইন্ডাকশনও করা যায়, মেনটেনও করা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে কি, ইন্ডাকশনের সময় আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে সাকসামেথিনিয়াম ফর মাসল রিল্যাক্সেশন। এটা বেসিক্যালি লাগে হচ্ছে ইন্টিগ্রেশন করার সময়, অনেক সময় ব্রঙ্কিয়াল যে ল্যারিঙ্গোস্প্যাজম হয় অনেক সময় এনার্জি অ্যাক্টিভেশনের কারণে বা যে কোনো এই কারণে তোমার ইন্টিগ্রেশনটাকে স্মুথ করার জন্য, হ্যাঁ, টিউব করার সময় যাতে মাসলগুলো ল্যারিংসের মাসলগুলো যেন না হয়, সেজন্য মাসল রিল্যাক্সেশন সাকসামেথিনিয়াম শুরু করা হয়, ইউজ করা হয়। এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসা হচ্ছে মেইনটেনেন্স। আচ্ছা, চেঞ্জ হচ্ছে। ওকে, এখন আজকে ক্লাস একটু বড় হয়ে যাচ্ছে, চেষ্টা করে যতটুকু পারার। এরপর আসো মেইনটেন। ইন্ডাকশন তো হয়ে গেল, পেশেন্টকে আমরা আনকনসিয়াস করে ফেললাম, তাড়াতাড়ি একটু ড্রাগ দিয়ে র্যাপিড অ্যাক্টিং প্লাস মাসল রিল্যাক্স করে ফেললাম। এখন এটাকে মেইনটেইন করতে হবে। মেইনটেইন নরমালি আমরা কিভাবে করব? মেইনটেইনটা করতে হবে শুড বি সেফ এন্ড কন্ট্রোল। মেইনটেন্সটা আমার পুরো কন্ট্রোল থাকতে হবে, হ্যাঁ, একদম আনকন্ট্রোল অ্যানেস্থেসিয়া দিয়ে করলে পরে রিকভারি করতে পারবে। এই কারণে সেফ এবং কন্ট্রোল রেখে মেইনটেইন করতে হয়। ইউজুয়ালি কি দিয়ে করা হয়? আমরা ইউজুয়ালি করি এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন, মাঝে মাঝে ওপিওয়েড দিতে হতে পারে, সেটা হচ্ছে অ্যানালজেসিসের জন্য নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনের কম্বিনেশন যেটা থাকে। আর আরেকটা থাকে হচ্ছে হ্যালোজেনেটেড কম্পাউন্ড, হ্যালোথেন বা ফ্লুরেন্স যেগুলো আছে সেগুলো দিয়ে আনকনসিয়াস, ঠিক আছে? এটা হলো মেইনটেইন করা হয়। তাহলে মেইনটেইনের জন্য অ্যানালজেসিয়া ইউজ করা হয় নাইট্রিক অক্সাইড। শুধু নাইট্রিক অক্সাইড দেওয়া যায় না, সাথে অক্সিজেন সহ দিতেই হবে। নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন, আর সাথে আনকনসিয়াস রাখার জন্য লস অফ কনসাস মানে করার জন্য হচ্ছে হ্যালোথেন বা ফ্লুরেন। আর সাথে মাসেল রিল্যাক্সেশন যদি লাগে সবসময় মাসেল রিল্যাক্সেশন লাগবে তা না, অনেক অপারেশনে মাসেল রিল্যাক্সেশন লাগেও না, সেই ক্ষেত্রে হচ্ছে ডিজিভোকুরারিন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসলে রিকভারি। অপারেশন তো হয়ে গেল, সার্জন অপারেশন করে ফেললো, কমপ্লিট। এখন রিকভারি করতে হবে। রিকভারিটা কি আস্তে ধীরে হওয়া উচিত? আস্তে ধীরে হওয়া উচিত না, তাই না? রিকভারিটা হতে হবে র্যাপিড, স্পন্টেনিয়াস এবং কমপ্লিট, তাই না? এখানে আসলে রিকভারিটা র্যাপিড, ঠিক আছে? র্যাপিড, স্পন্টেনিয়াস এন্ড কমপ্লিট রিকভারি। আচ্ছা, উইথড্র অফ ইনহেলেশন অ্যানেস্থেটিক্স। এইটা হচ্ছে কিভাবে করা রিকভারি? ইনহেলেশন যে অ্যানেস্থেটিক্স ছিল, এখানে একটা হ্যালোথেন বা হ্যালোজেনেটেড কম্পাউন্ডস প্লাস নাইট্রিক অক্সাইড অক্সিজেন, হ্যালোথেন যে এটা, এবার সেটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে পেশেন্টের খুব র্যাপিডলি তোমার হচ্ছে আবার পেশেন্ট কনসিয়াসনেস ফেরত আসে। আর হচ্ছে মাসেল রিল্যাক্স যেটা ছিল, ডিটিপিকুরারিন বা এই ধরনের ড্রাগ দিয়ে যেটা মাসেল রিল্যাক্স করা হয়েছিল সেটাকে রিভার্স করার জন্য আবার দিতে হয় তোমার হচ্ছে নিওস্টিন। এটা হচ্ছে রিকভারি। এই হচ্ছে প্রসিডিউরটা, মানে পিএনএসএল মেডিকেশন বা ইন্ডাকশনের জন্য কি কি ইউজ করি, মেইনটেইনের জন্য কি ইউজ করি, রিকভারি কি কি ইউজ করি, এগুলো জানতে হবে। এগুলো ভাইভাতে আমরা কি ইউজ করি, ঠিক আছে? এটা আমরা পিএনএসএল মেডিকেশনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু এই ইন্ডাকশন, মেইনটেইন, রিকভারির সামনে আমরা কি ড্রাগ দিয়ে করি তিনটা, এই ড্রাগগুলোর নামটা ভাইবার জন্য একটু ইম্পর্টেন্ট।
এখন আসো ক্লাসিফিকেশন। আচ্ছা আপাতত ড্রাগস একটু পরে আর একটু দেখি। ক্লাসিফিকেশন অফ ড্রাগস যদি আমি বলি, আচ্ছা একটু দাঁড়াও তো, ফোন খুব আসতেছে। হ্যালো, যে অবস্থা, আমি তো মিটিং এ আছি, আপনি তো খুব কল দিতেছেন, কি কেন? নিয়ে চলে আসছেন নিচে এখন? আচ্ছা কোথায় আছেন এখন? ধানমন্ডি ক্লিনিক থেকে একটু আগে বাড়ান, দেখেন যে ওই যে গ্রিন রোডে স্বপ্ন আছে না, ওই স্বপ্নের অপোজিটে একটা দেখবেন যে ওয়াইডব্লিউ সিস্টেমের গলি বলে, হ্যাঁ, এলাকি রেস্টুরেন্ট, ওইখান দিয়ে ঢুকে বাসা 10 বাই, হ্যাঁ, মানে আসেন, আমার 10 মিনিট সময় লাগবে, আমি ক্লাসে আছি অনলাইন, ঠিক আছে? হ্যাঁ সরি, সরি, একটা অনলাইন ডেলিভারি। ওকে, ক্লাসিফিকেশন অফ ড্রাগস, এটা হচ্ছে ইনহেলেশনাল, যেটা হচ্ছে ভলাটাইল সাবস্টেন্স এবং গ্যাসিয়াস সাবস্টেন্স। হ্যাঁ, এখন ভলাটাইল গ্যাসিয়াস, এটা ফিজিক্যাল প্রপার্টি, এটা তো ইন্টারমিডিয়েট তোমরা তো এইচএসসি তে পড়ে থাকবা, যেটা হচ্ছে রুম টেম্পারেচারে যেগুলো গ্যাস থাকে সেগুলো গ্যাস, আর যেগুলো রুম টেম্পারেচারে লিকুইড কিন্তু প্রেসার দিলে গ্যাস হয়ে যায় সেগুলো হচ্ছে ভলাটাইল সাবস্টেন্স, ঠিক আছে? তো নাইট্রিক অক্সাইড এবং জিনন হচ্ছে গ্যাসিয়াস, আর ভলাটাইল হচ্ছে আইসোফ্লুরেন, সিভোফ্লুরেন, হ্যালোথেন, ডেসফ্লুরেন, এগুলো। হ্যালোথেন এখন কম ইউজ করে, এখন ফ্লুরেন্স গুলো বেশি ইউজ করা হয়, বাট হ্যালোথেনও ইউজ করা হয়, কারণ হ্যালোথেনটা খুব চিপ, খুব সস্তা, কিন্তু ফ্লুরেন্স গুলো একটু কস্টলি, সব জায়গায় নাও থাকতে পারে। তো এগুলো আমি যখন ইনহেলেশন পড়াবো তখন সবগুলো একটু আলাপ করবো। তো সেটা হচ্ছে ইনহেলেশনাল, আর ক্লাসিফিকেশন ড্রাগস, আর একটা হচ্ছে ইনজেক্টেবল বা ইন্ট্রাভেনাস। এটার মধ্যে কি কি আছে? বেনজোডাইজিপিনস, যেমন ডাইজিপাম, মিডাজোলাম, এগুলো পেন এন্ড সেটিং মেডিকেশনও আছে, আবার ইন্ট্রাভেনাস হিসেবে অনেক সময় ইউজ করা হয়, বিশেষ করে কনসার্ট সিচুয়েশন যেটা আছে সেখানে ইউজ করা হয়। এরপর আছে বারবিটুরেস, থায়োমেটাল সোডিয়াম, যেটা দিয়ে ইনজেকশন করা হয়। তারপরে ওপিওয়েডস, যেটা হচ্ছে প্যাথিডিন বা ফেন্টানিল, এটা কিন্তু অ্যানাস্থেটিক্স ড্রাগ যদি আমি বলি, এগুলো প্রিঅ্যানাস্থেটিক মেডিকেশনও থাকে, আবার এগুলো দিয়ে কিছু কিছু প্রসিডিউরও করে ফেলা যায়, কারণ প্যাথিডিন, ফেন্টানিল এগুলো একই সাথে অ্যানালজেসিও করে, আবার কিছুটা তোমার পেশেন্টের একটু ডিপ্রেশনও করে, হ্যাঁ, একটু কনসাস লেভেলটা সিচুয়েশনও করে। এই কারণে ওপিওইডস দিয়েও কিন্তু যে নিউরোলেপটিক অ্যানালজেসিয়া যেটা আছে আর একটা স্পেশাল টাইপ, সেগুলো শুধুমাত্র মানে প্যাথিডিন দিয়ে করা হয়, হ্যাঁ? তো এগুলো স্পেশাল, এগুলো ক্লাসিফিকেশনে অবশ্যই এগুলো লিখতে হবে। আচ্ছা 3 নম্বর হচ্ছে কি, প্রোপোফল বা ফসফোফল, যেটা খুব ইউজ হয় এখন, প্রোপোফল। এছাড়া ক্যাটামিন, ইটোমিডেট এবং ডেক্সমেডিটোমিডিন, এগুলো হচ্ছে বর্তমানে এইগুলো খুব ইউজ হয়, এবং এই ক্লাসিফিকেশন আমরা যদি বলি, এই ড্রাগগুলো তোমার হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফাই অ্যানাস্থেটিক্স বা জেনারেল অ্যানাস্থেটিক যদি আসে তাহলে এইভাবে বলবো, ইনহেলেশনাল এবং ইন্টারভেনাস, ঠিক আছে? আচ্ছা এখন আসো, একটা আইডিয়াল অ্যানাস্থেটিক্স ড্রাগে কি কি প্রপার্টি হওয়া উচিত? একটা আইডিয়াল অ্যানাস্থেটিক্স হওয়ার জন্য এটা হচ্ছে আহ, মানে কি, আমি কখন কোনটা চুজ করব? এটা হচ্ছে ফর পেশেন্টের জন্য আইডিয়াল হবে কি, যেটা হচ্ছে শুড বি প্লিজেন্ট, নন ইরিটেটিং, শুড নট কজ nausea and vomiting, and induction and recovery should be fast with no after effect, ঠিক আছে? এটা হচ্ছে পেশেন্টের জন্য দরকার, পেশেন্ট এটাই চাবে, যে আমি টেরই পেলাম না, আমার অপারেশন হয়ে গেছে, আমি বুঝি না কখন গেলাম কখন আসলাম, এগুলো সাধারণত ভালো অ্যানাস্থেটিক্স এর মানে একটা ভালো অ্যানাস্থেসিয়ার একটা ক্যারেক্টারিস্টিক। হ্যাঁ, পেশেন্ট বলবে যে আমি গেছি ওটিতে এলে পরে আমি চাই না, কতক্ষণ পর্যন্ত জ্ঞান হবে তখন পেশেন্ট কি, ঠিক আছে? এটা হলো পেশেন্টের চাওয়া, বাকি সব বাসখানে কি হয়েছে এটা পেশেন্টের দরকার নাই জানা। শুড বি প্লিজেন্ট, নন ইরিটেটিং, শুড নট কজ nausea and vomiting, অনেক দাগি করে, যেটা উচিত না, পোস্ট অপারেটিভ nausea and vomiting একটা খুব মারাত্মক জিনিস, অপারেশন ইনসিশন লাইন এগুলো খুবই এফেক্টেড হয়ে যায়। আর ইন্ডাকশন এন্ড রিকভারি শুড বি ফাস্ট উইথ নো আফটার ইফেক্টস। ফর দ্য সার্জন, সার্জন কি চাবে অ্যানেস্থেসিয়ার কাছে? সার্জন, এটা তো একটা টিম ওয়ার্ক, তাই না? সার্জনকে বিপদে ফেলে অ্যানেস্থেসিয়াও টিকতে পারবে না, আবার অ্যানেস্থেসিয়াও সার্জারি সবকিছু মিলে একটা টিম ওয়ার্ক। সো সার্জন কি চাবে? সার্জন চাবে যে হচ্ছে মানে অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া, ইমমোবিলিটি এন্ড মাসল রিল্যাক্সেশন, ঠিক আছে? পেশেন্ট অ্যানালজেসিসটা ভালো হতে হবে এবং এডুকেট হতে হবে। অনেক সময় অপারেশন করতে গেলে পেশেন্ট আবার অনেক সময় দেখা যায় একটু নড়ে উঠতে পারে বা মাসেল গুলো একটু করতে পারে, তখন পেশেন্ট যারা অভিজ্ঞ সার্জন বা সার্জনরা বলে দেয় পেশেন্ট কিন্তু ব্যথা পাচ্ছে, তখন আবার একটু হয়তো অ্যানেস্থেসিয়া ডোজ বাড়ায় বা সেটা পেশেন্ট অ্যানেস্থেসিয়া ডাক্তার, কিন্তু সার্জন চাবে আমি যতই অপারেশন করি আমি পেশেন্টের জন্য কোনো ইয়ে না হয়, পেশেন্ট যেন কোনো মুভ না করে, ঠিক আছে? আর হচ্ছে ইমোবিলিটি, পেশেন্ট মুভ করা যাবে না, পেশেন্ট যাতে একদম ইমোবাইল হয়ে যায়, একটু যদি কমে যায় তখন ব্রেনের ব্যাপারটা তো মানে মুভ করে ফেলতে পারে, সেটা খারাপ।
আর মাসেল রিল্যাক্স। বিশেষ করে অ্যাবডোমিনাল সার্জারি ক্ষেত্রে এই সার্জনরা খালি অপারেশন পরপরই হয়তো বলে যে রিল্যাক্স রিল্যাক্স, কারণ টাইট হয়ে গেলে আর প্রসিডিউরটার ভিতরে করা যায় না, জন্য মাসেল রিল্যাক্সেশনও খুব চাই। আচ্ছা, আরটা হচ্ছে কি it should be non-inflammable and non-exposed so that cautery may be used. তোমরা যদি যখন অপারেশন টেবিলে মানে অপারেশন থিয়েটারে যাবা তখন দেখবা সার্জনরা ব্লিডিং পয়েন্ট বন্ধ করার জন্য কটারি ইউজ করে। কটারিটা তো পায়ের থেকে প্যাডেল এবং ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে ব্লিডিং ছোট ছোট ব্লিডিং পয়েন্টগুলো বন্ধ করে। যদি এটা ইনফ্ল্যামেবল হয়, যেটা আসলে যদি ফ্ল্যামেবল হয়, ইন হবে না, ইনটা আমরা মনে হয় ইনকমপ্লিট ভুলে চলে আসছে, ইন হবে না, নন ফ্ল্যামেবল হবে লাইকলি এবং নন এক্সপ্লোসিভ। যদি এটা আগুন ধরে যায় তাহলে তো ওই জায়গাটা পুড়ে যাবে, সে কারণে সার্জনের ক্ষেত্রে সার্জন থাকবে এই কটা জিনিস, ঠিক আছে। আরেকটা কি হচ্ছে ফর অ্যানাস্থেটিক্স এর জন্য অনেক বেশি আইডিয়াল মানে চাওয়াটা বেশি। এটা হচ্ছে কি its administration should be easy, controllable and versatile. খুব ইজি দিতে দেওয়া যেতে হবে, খুব সহজ, কন্ট্রোল করা যাবে, ডোজটা অ্যাডজাস্ট করা যাবে খুব মেটিকুলাসলি, সো দ্যাট একটু বাড়ালে বাড়বে, একটু বন্ধ করলে আবার কমে যাবে, খুব বেশি ডোজের রিঅ্যাকশন থাকবে না। মার্জিন অফ সেফটি শুড বি ওয়াইড, মানে ব্লাড প্রেশার ফল করে গেল, ব্লাড প্রেশার ফল করে যায়, অনেক ড্রাগেরই আছে, ইন্ডিভিজুয়াল ড্রাগ যখন করাবো নেক্সট ক্লাসে তখন দেখবা। তো এই ক্ষেত্রে মার্জিন অফ সেফটি শুড বি ওয়াইড, যেমন নো ফল ইন বিপি, হার্ট, লিভার এবং আদার অর্গানস শুড নট বি এফেক্টেড, ঠিক আছে। এবং হার্ট, লিভার এবং এগুলো অ্যানাস্থেসিয়া ড্রাগ অ্যানাস্থেটিক যারা তার আগে চেক করে নেয়, তারপরে দেওয়ার সময় চিন্তা করে হার্টের সমস্যা আছে থাকে তাহলে অনেক ড্রাগ দেওয়া যায় না, আর যদি লিভারের সমস্যা থাকে তাহলে অনেক ড্রাগ দেওয়া যায় না, আর যদি কিডনি সমস্যা থাকে তাহলে দেওয়া যায় না, কারণ লিভারে মেটাবলিজম হয়, কিডনিতে এক্সক্রিশন হয়, ওগুলো যদি কোনো ইনভলভ থাকে তাহলে অনেক ড্রাগই আবার অ্যানাস্থেটিক যারা তারা এগুলো চয়েস করতে পারে। হ্যাঁ, যদি তা না হয় তাহলে আলটিমেটলি পেশেন্টের ক্ষতি হয়ে যেতে পারে। It should be potent so that low concentrations are needed. Potent হতে হবে so that অল্পটা ডোজে যেন কাজ হয়। আর অক্সিজেনেশন অফ পেশেন্ট ডাজ নট সাফার, সেটা যে অক্সিজেনেশন ব্যাপারটা সেটা যেন সাফার না করে, মানে এমন একটা গ্যাসের সাবস্টেন্স দিলাম যেটা পেশেন্টের অক্সিজেনের সাথে ফাইট করে অ্যালভিওলে দিয়ে অক্সিজেন ঢুকতে দেয় না, ও নিজেই যায়, তাহলে তো অক্সিজেন পেশেন্ট পাবে না, তাই না। এরকম একটা গ্যাসিয়াস সাবস্টেন্স অ্যানেস্থেসিয়া দিলাম যেটা দিয়ে অক্সিজেন যেতে পারতেছে না, শুধুমাত্র ও নিজেই যাচ্ছে, এরকম সাবস্টেন্স হওয়া যাবে, ঠিক আছে। অক্সিজেনেশন জন্য মেইনটেইন করতে হবে। র‍্যাপিড অ্যাডজাস্টমেন্টস ইন ডেপথ অফ অ্যানেস্থেসিয়া শুড বি পসিবল। এটা আমি যখন ইনহেলেশন এরপরে পড়াবো, আজকে পড়াবো না নেক্সট ক্লাসে পড়াবো, তখন আমি এটা বলবো যে ডেপথ অফ অ্যানেস্থেসিয়াটা মেইনটেইন হয় বেসিক্যালি ম্যাক ভ্যালু, ওইটা কিভাবে অ্যাডজাস্ট করা হয় সেটা আমি তখন পড়াবো। র‍্যাপিড অ্যাডজাস্টমেন্ট যেন করা যায়, এবং খুবই স্বাভাবিক, ইট শুড বি চিপ, স্টেবল এবং ইজিলি স্টোরড, ঠিক না। এগুলো এখন এমন জিনিস কস্টলি, সব জায়গায় কাজ নাও হতে পারে, উপজেলা লেভেলে নাও থাকতে পারে, তবে স্টেবল হতে হবে, স্টোর করা থাকতে হবে, তাই না। আর ইট শুড নট রিঅ্যাক্ট উইথ রাবার টিউবিং, যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর সাথে যেন রিঅ্যাকশন না হয়। এগুলো হচ্ছে অ্যানেস্থেটিস্টের চাওয়া পাওয়া, স্বাভাবিক, ওনাদের সাবজেক্ট, ওনাদের কাজ, ওনাদের অনেক কিছুই, ওনারা যদি অ্যানেস্থেসিয়া দিবে, অ্যানেস্থেসিয়াটা কিন্তু একটা লাইফ অ্যান্ড ডেথের মাঝখানে অবস্থা, তাই না। তো এই অ্যানেস্থেটিস্ট যারা তারা এই জিনিসটা চাবে, না হলে তারা কেন এই রিস্কটা নিবে, তাই না। এই জন্য অনেক সময় এবং অপারেশন আগে অবশ্যই বন্ড ফিরিয়ে নিতে হবে। এগুলো হচ্ছে আইডিয়াল অ্যানেস্থেটিক্সের তোমার ক্রাইটেরিয়া। আমি আপাতত আজকে এই পর্যন্তই পড়াই। ক্লাসটা আজকে খুবই একটা বিশৃঙ্খল ক্লাস হলো, লাইন ছুটি কেটে গেল, সাইড চেঞ্জ হয় না, ডিজিটাল বিড়ম্বনা, যতটুকু পারো এখান থেকে নোট করে করে নিও। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি অ্যানেস্থেটিক ড্রাগ যেগুলো আছে ইনহেলেশনাল এবং ইন্টারভেনাস কোনটা কিরকম নরমালি একটা ধারণা দেওয়া, এটা আসলে পরীক্ষার জন্য যেগুলো সেগুলো একটু ধারণা দিয়ে রাখা। এখানে ইন্ডিভিজুয়াল ড্রাগ কম্পারিজন তোমাদের জানার কোনো প্রয়োজন নেই, বইয়ে আছে, অনেক ড্রাগও আছে, ইন্ডিভিজুয়াল ড্রাগের কম্পারিজন দুই একটা ছাড়া খুব বেশি লাগেও না, সেটা বলে দিব। কিন্তু আজকে যে ক্লাসটা নিলাম সেটা বেসিক্যালি সবাইকে জানতে হবে, ব্যালেন্স অ্যানেস্থেসিয়া, তারপরে হচ্ছে পিএনএসটিক মেডিকেশন স্টেজগুলো, এগুলো পরীক্ষার জন্য, ঠিক আছে। সরি আজকে আমার ক্লাসটা তোমাদের জন্য খুব ইয়ে হয়েছে, একটু লাইনে এরকম চলে গিয়েছিল, হয়নি। আজকে আমি এতটুকু পর্যন্ত রাখলাম। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন কি আছে? ক্লাসের কন্টিনিউটি আসলে আসলে লাইভ নিয়েছো, কোশ্চেন তেমন নাই মনে হচ্ছে, যদি কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে পড়ো, একবার ইনশাআল্লাহ। ঠিক আছে।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।